পড়ুয়াদের নিরাপত্তা এবং পরিকাঠামোর মান ও মানসিক স্বাস্থ্যের সুরক্ষায় বেসরকারি কোচিং ইনস্টিটিউটগুলির জন্য খুব শীঘ্রই নতুন নিয়ন্ত্রক কাঠামো চালু করতে চলেছে অসম সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্য মন্ত্রিসভা অসম প্রাইভেট কোচিং ইনস্টিটিউট রুলস 2026 কার্যকর করার অনুমোদন দিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী যে সমস্ত বেসরকারি কোচিং ইনস্টিটিউটে 50 জন অথবা তার বেশি পড়ুয়া আছেন তাদের বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করতে হবে। সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট কমিশনার রেজিস্ট্রেশন প্রক্রিয়ার পরিচালনা এবং তদারকির জন্য নির্ধারিত কর্তৃপক্ষ হিসাবে দায়িত্ব পালন করবেন। মুখ্যমন্ত্রী জানান, রেজিস্টার্ড কোচিং ইনস্টিটিউটগুলিকে প্রতি বছর রেজিস্ট্রেশন নবীকরণ করতে হবে। বার্ষিক কমপ্লায়েন্সের অংশ হিসাবে প্রতিষ্ঠানগুলিকে পরিকাঠামোর নিরাপত্তা সংক্রান্ত শংসাপত্র জমা দিতে হবে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্য বড় খবর। যাদের বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্ট অথবা বিএসবিডি আছে সেই সব গ্রাহকদের ক্যাশ উইথড্রওয়াল পরিষেবা সংক্রান্ত চার্জে পরিবর্তন আসছে। মাসে বিনামূল্যে টাকা তোলার ক্ষেত্রে হিসাব কিভাবে করা হবে সেক্ষেত্রে নিয়মে বদল আসছে। আগামী 1 অক্টোবর থেকে কার্যকর হবে নতুন নিয়ম। নতুন নিয়ম অনুযায়ী বিএসবিডি অ্যাকাউন্টের গ্রাহকরা প্রতি মাসে 4টি ক্যাশ উইথড্রওয়াল বিনামূল্যে করতে পারবেন। প্রথম 4টি উইথড্রওয়ালের পর অতিরিক্ত প্রতিটি ক্যাশ উইথড্রওয়ালের জন্য অতিরিক্ত 15 টাকা এবং সঙ্গে জিএসটি দিতে হবে। তবে শুধু 4টির বেশি টাকা তোলার ক্ষেত্রেই পরিবর্তন হচ্ছে না। মাসে বিনামূল্যে টাকা তোলার 4টি লেনদেনের হিসাব কিভাবে হবে সেই নিয়মেও বদল আনছে এসবিআই। সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও সহজে পৌঁছে দিতে অসমের 35টি জেলার ডেপুটি কমিশনার অর্থাৎ ডিসি অফিসকে জনকেন্দ্রিক প্রশাসনিক কেন্দ্রে রূপান্তরের কাজ চলছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গৌহাটিতে কামরূপ মেট্রোপলিটন জেলার ইন্টিগ্রেটেড ডিসি অফিসের উদ্বোধনের পর তিনি এই কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, জেলা প্রশাসকের সাধারণ মানুষের প্রয়োজনের প্রতি আরও সংবেদনশীল করে তোলাই সরকারের লক্ষ্য। তিনি বলেন, অসমের 35টি জেলার ডিসি অফিসকে জনকেন্দ্রিক কেন্দ্রে পরিণত করার জন্য তারা সামগ্রিকভাবে কাজ করছেন যাতে মানুষের কাছে প্রশাসনিক পরিষেবা পৌঁছে দেওয়া যায়। ন্যূনতম সরকার সর্বাধিক সুশাসন এই নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশাসনিক প্রক্রিয়াকে আরও সরল এবং নাগরিক বান্ধব করার উপর জোর দেওয়া হচ্ছে বলে জানান হিমন্ত বিশ্ব শর্মা। অসমের গ্রামীণ এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে বড়সড় পরিকাঠামো সম্প্রসারণের ঘোষণা করল অসম সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, অসম মালা 4 প্রকল্পের আওতায় 10,000 কোটি টাকা ব্যয়ে রাজ্যের গ্রামীণ এলাকায় প্রায় 800 কিলোমিটার রাস্তা নির্মাণ এবং উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মুখ্যমন্ত্রী বলেন, অসমের প্রতিটি প্রান্তে যোগাযোগ ব্যবস্থা পৌঁছে দিতে সরকার কাজ করছে। রাজ্যের সর্বত্র বিস্তৃত সড়ক নেটওয়ার্ক গড়ে তোলার পর এবার অসম মালা 4-এর মাধ্যমে এই পরিবর্তনের গতি আরও বাড়ানো হবে। এর ফলে গ্রাম্য এলাকায় এবার উন্নয়ন হবে। গ্রামের রাস্তাগুলি এবার ঠিক করা হবে। মুখ্যমন্ত্রীর প্রকাশ করা তথ্য অনুযায়ী অসম মালা 4-এর মূল লক্ষ্য প্রায় 800 কিলোমিটার সড়ক পরিকাঠামো উন্নয়ন। আগে এনআরসি, তারপরে জনগণনা, এই দাবিকে কেন্দ্র করে প্রতিবাদ অবরোধ বন্ধে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুরের উপত্যকা। ক্যাম্পেন ফর জাস্ট অ্যান্ড ফেয়ার ডিলিমিটেশনের ডাকা 48 ঘন্টার বন্ধের দ্বিতীয় দিনে ইম্ফল উপত্যকায় স্বাভাবিক জীবন ব্যাহত হয়। ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, থৌবাল, বিষ্ণুপুর, কাকচিং এবং জিরিবাম জেলায় দোকানপাট, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান অধিকাংশ এলাকায় বন্ধ থাকে। রাস্তায় গণপরিবহনও ছিল না। তবে পাহাড়ি জেলাগুলিতে বন্ধের প্রভাব তুলনামূলকভাবে কম ছিল। বিভিন্ন এলাকায় আন্দোলনকারীরা বাঁশ এবং পাথর দিয়ে রাস্তা অবরোধ করেন এবং এনআরসি না হলে জনগণনা নয় স্লোগান দেন। ইম্ফলে জনগণনা পরিচালন দপ্তরের বাইরে ছাত্রদের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে। এদিকে জনগণনা 2027-এর তালিকাভুক্তির প্রক্রিয়া 17 আগস্ট থেকে শুরু হয়েছে। বাড়ি বাড়ি ঘুরে তালিকাভুক্তির কাজ 1 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত হওয়ার কথা।
কিন্তু জেএফডির আহ্বায়ক জিতেন্দ্র নিগম্বা জানান, এনআরসি নবীকরণের পরে গণনা কর্মসূচি শুরু করার দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। গত বছর এই অসমের হুজাই জেলায় রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় 60টি হাতির, আর সেই জেলাতেই রাজধানী এক্সপ্রেস থামিয়ে বাঁচানো গেল হাতির পালকে। বনকর্মীদের তৎপরতায় থামানো হয় ডাউন ডিব্রুগড় নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। এরপরেই বনকর্মী এবং রেলকর্মীদের ধন্যবাদ জানান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সেই সাথে হাতির দলের প্রাণ রক্ষা হওয়ায় বনকর্মীদের প্রশংসা করেন অসমের বনমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। অসমের লামডিং হাবাইপুর সেকশনের হুজাই এলাকা দিয়ে যাচ্ছিল 20503 ডাউন ডিব্রুগড় নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। সেই সময়ে লঙ্কার কাছে হাবাইপুর এলাকায় চলে আসে হাতির দল। সেটি হাতি চলাচলের রাস্তা। ওই করিডোরে হাতির পালকে আসতে দেখেই ট্রেনটিকে সময়মতো থামিয়ে দেন বন দপ্তরের কর্মীরা। তৎপর হয়ে ওঠেন রেলের কর্মী এবং রাজধানীর চালকও। তাদের এই পদক্ষেপ করার ফলে হাতির পালটি সুরক্ষিতভাবে রেললাইন পার হয়। তারপরে আবার ট্রেন চলাচল শুরু হয়। মধ্যপ্রাচ্যে উত্তেজনা যেন কমছেই না। ইরানের সঙ্গে এবার সব রকম ব্যবসা বাণিজ্য এবং আর্থিক লেনদেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করল সংযুক্ত আরব আমিরশাহী অথবা ইউএই। সেই দেশের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে আফরা আল হামেলি জানান, সাম্প্রতিক অস্থিরতা আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তাকে বিঘ্নিত করছে, আর মূলত সেই কারণেই এই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্তই বলবৎ থাকবে। এই মুহূর্তে তাদের মূল লক্ষ্য শান্তি এবং স্থিতিশীলতা রক্ষা করা। তবে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বন্ধ হলেও কথাবার্তা এবং আলোচনার সব রকম মাধ্যমই খোলা থাকবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, ইরান থেকে 2টি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছিল, যেগুলির একটি আরবের সমুদ্র সীমার ভিতরে এবং অন্যটি বাইরে পড়ে। তবে এর জেরে কোনো বড় ধরনের ক্ষতি হয়নি। এরপরই আমিরশাহী অভিযোগের সুরে জানায়, সমুদ্রপথে পণ্যবাহী জাহাজ চলাচল ব্যাহত করতে ওই ক্ষেপণাস্ত্র 2টি ছোড়া হয়েছিল। শেষে ইরানের সঙ্গে বাণিজ্য বন্ধের কড়া পদক্ষেপ গ্রহণ করে আমিরশাহী। অপরদিকে এই বিষয়ে এখনও পর্যন্ত ইরান কোনো রকম মন্তব্য প্রকাশ করেনি।